এখন ইরানও বোধহয় আমাদের আর বিশ্বাস করতে পারছে না। আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আমরা কি আমেরিকার দাস হয়ে গেছি? আমেরিকার কথা আমরা উঠি আর বসি। ভারতবাসী একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, দক্ষ হাত ছাড়া। নরেন্দ্র মোদীর সমস্যা হয়ে গেছে, তার এই আমেরিকা এবং ইসরায়েলের প্রতি অতিরিক্ত নির্ভরতার কারণে পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলি আর বিশ্বাস করছে না। বিরাট ধাক্কা খাবে এবং আমাদের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। মনমোহন সিংয়ের যে ক্ষমতা ছিল, নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামনের সেই ক্ষমতা আছে কিনা আমাদের যথেষ্ট সংশয় আছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, যার কারণে ভারতে তেল আমদানি কিন্তু একেবারেই বন্ধ। এর ফলে রাজ্যে কিন্তু এলপিজি গ্যাসের সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে। আজ এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। প্রথমেই নমস্কার জানাই প্রশান্ত চ্যানেলে। প্রথমেই যে প্রশ্নটা রাখবো, যে আমরা দেখলাম যে এই যে যুদ্ধ পরিস্থিতিতে আমাদের রাজ্যে কিন্তু তথা গোটা ভারতেও এলপিজি গ্যাসের একটা বড় সংকট দেখা দিয়েছে। তো এই এলপিজি গ্যাস, যেটা জ্বালানি হিসেবে প্রত্যেকটি বাড়িতেই প্রায় ব্যবহৃত হয় এবং রেস্তোরাঁতে ব্যবহৃত হয়, এত বড় একটি সংকট ভারত কীভাবে মোকাবিলা করবে? আমি আপনাকে প্রথমে ভালো খবর এবং খারাপ খবর দুটোই বলি। ভালো খবর হচ্ছে, আপনাদের সাক্ষাৎকার দেওয়ার আগে আমি যখন চেক করছিলাম তখন দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন। মার্কিন প্রধান যে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো, এনবিসি বা ইত্যাদি, তারা এ বিষয়ে খবর ব্রেক করেছে। ফলে আমরা একটা আশা করতে পারি যে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হবে এবং তেলের খনিগুলোর উপর আক্রমণ বন্ধ হবে, হরমুজ প্রণালী স্বাভাবিক হবে এবং হরমুজ প্রণালীতে আমাদের জন্য যে 37টা জাহাজ আটকে আছে তেলবাহী, সেগুলো এসে পৌঁছবে। কিন্তু একই সঙ্গে খারাপ খবরটা দিই, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার এসেনশিয়াল যে জরুরি পণ্য পরিষেবা সংক্রান্ত যে আইন, সেটাকে চালু করে দিয়েছে। অর্থাৎ সরকার মনে করছে যে কোনো সময় যদি এই ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মধ্যে কোনো সমঝোতা না হয়, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, যদি যুদ্ধ আরও 10-15 দিন গড়ায়, তাহলে কিন্তু তেলের, শুধু গ্যাসের সংকট না, তেলের সংকটও যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। দেখুন, আমরা যে তেল আমদানি করি, তার আমাদের দুজন মেজর আমাদের এক্সপোর্টার হচ্ছে রাশিয়া এবং ইরান। তার মধ্যে রাশিয়ার সঙ্গে আমাদের তেল পরিবহন বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কী বলেছিলেন, এবং তারপরে ভারতবর্ষের বিভিন্ন সংস্থা, বিশেষ করে আম্বানি আদানি, যারা পরিশোধনা তেল পরিশোধনাগারে এনে সেটাকে পরিশোধন করে বিক্রি করতেন, তারাও তেল আনছিলেন না। ফলে রুশ তেল আমাদের আনা বন্ধ হয়ে গেছিল। আমাদের সেকেন্ড সবচেয়ে বিগেস্ট ইম্পোর্টার, আমরা সবচেয়ে বেশি আনতাম হচ্ছে ইরান থেকে। ইরান, দেখুন, জ্বালানি ক্ষেত্রে আমাদের একটা দীর্ঘ পরীক্ষিত বন্ধু। আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের পরমাণু পরীক্ষা হয়েছিল পোখরানে, অটল বিহারী বাজপেয়ী যখন করেছিলেন, সেই সময়ও যখন আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, তখনও কিন্তু ইরান আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং টাকার বিনিময়, সাধারণত এই ধরনের এক্সচেঞ্জ সবসময় ডলারের বিনিময়, ইরান আমাদের সঙ্গে টাকার বিনিময় তেল কেনাবেচা করতে, এবং সেটাই গত 25 বছর ধরে চলে আসছে। ফলে ইরানে থেকে তেল আসছে না, হরমুজ প্রণালী বন্ধ, এটা আমাদের জন্য খুবই খুবই উদ্বেগজনক পরিস্থিতি। দুটো জিনিস ঘটছে। এক হচ্ছে, ইরান থেকে আমরা সরাসরি তেল কিনতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে আমাদের জন্য যে তেল আসতো অন্য, ধরুন সৌদি বা অন্যান্য দেশগুলো থেকে, সেগুলোও আটকে আছে। বা আমেরিকা ভেনেজুয়েলা থেকে লাস্ট যে তেল আমাদের পাঠাচ্ছিল, সেটাও আটকে আছে। এই পরিস্থিতিতে যেন খুব একটা দয়া পরবশ হয়ে আমি দেখলাম মার্কিন রাজস্ব সচিব বলেছেন যে তারা ভারতকে অনুমতি দিচ্ছেন 1 মাসের জন্য আমরা রুশ তেল কিনতে পারি, যদিও পরে জয়শঙ্কর তার প্রতিবাদ করেছেন। কিন্তু খুব জরুরি বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের নিজেদেরকে রক্ষা করবার জন্য, আমাদের তো জ্বালানি ডিমান্ড, ধরুন চীনের পরে আমরা সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, আমাদের জ্বালানি সবচেয়ে বেশি লাগে। আমাদের জ্বালানি মেটানোর জন্য ওই রাশিয়ান তেলটাই এখন আমাদের ভরসা, যে রাশিয়ার যে তেলটা আমাদের দিকে পাঠাচ্ছে। যদিও আবার ডোনাল্ড ট্রাম্প সেটাতেও বলেছেন যে ওই তেলটা নাকি অ্যাকচুয়ালি চীনে যাওয়ার কথা ছিল, এখন মধ্যে আটকে পড়েছে বলে ওরা আমাদেরকেই দিয়ে দেওয়া হচ্ছে, যেন পুরোটাই আমেরিকা সিদ্ধান্ত নিচ্ছে। তো দেখুন, এই রুশ তেলটা পেলে আমাদের জ্বালানির একটা প্রয়োজন মিটবে, কিন্তু গ্যাস নিয়ে আমাদের ক্রাইসিস আছে। কেন ক্রাইসিস আছে? হচ্ছে, আমরা বিভিন্ন পশ্চিম এশিয়ার দেশ থেকে গ্যাস কিনি, কিন্তু কাতারের যেটা গ্যাস ইনস্টলেশন সেন্টার ছিল, সেখানে ইরান ইতিমধ্যেই অ্যাটাক করেছে। ফলে কাতারের গ্যাস কতটা আমাদের দিকে আসতে পারবে আগামী 15 দিন বা 1 মাসে, আমরা ঠিক জানি না। ফলে অনেকগুলো জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি। ইতিমধ্যে দেখবেন যে অপরিশোধিত তেলের
আন্তর্জাতিক বাজারে দাম বিরাট বেড়ে গেছে, প্রায় $100 ছুঁই ছুঁই। এবার এক্ষেত্রে সংকট হচ্ছে যেটা মনমোহন সিং পারতেন। মনমোহন সিং 2008 থেকে 2011 যখন ভারতবর্ষে প্রচণ্ডই সংকট ছিল, অনেক ধরনের সংকট ছিল, যখন আমেরিকার ব্যাঙ্কগুলো ভেঙে পড়ছিল, তেলের দাম বাড়ছিল, তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও তিনি কিন্তু ভারতবর্ষে তেলের দামটাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। তখন $112 হয়ে গেছিলো ব্যারেল পিছু, এখনও $100 হয়নি। তো কিন্তু মনমোহন সিংয়ের যে ক্ষমতা ছিল, নরেন্দ্র মোদী বা নির্মলা সীতারামনের সেই ক্ষমতা আছে কিনা আমাদের যথেষ্ট সংশয় আছে। ফলে সেই সংশয় থাকার জন্য কতটা তেলের দাম আকাশচুম্বী হবে সেটা আমরা জানি না। ইতিমধ্যেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে, $60 বাড়ানো হয়েছে। দেখুন, গ্যাসের ক্ষেত্রে 3টে এফেক্ট হয়েছে। একটা হচ্ছে দাম বাড়ানো হয়েছে, দ্বিতীয় কথা আগে যে ওয়েটিং টাইমটা ছিল 21 দিন, সেটা এখন 25 দিন করা হয়েছে। তৃতীয়ত আমি আপনাকে যেটা বললাম, কেন্দ্রীয় সরকার এসেনশিয়াল মানে জরুরি পণ্য পরিষেবা সংক্রান্ত আইন, যেটা সাধারণত যুদ্ধের সময় হয়, করোনার সময় হয়েছিল, সেটাকে আবার রিভোক করেছে, মানে সেটাকে চালু করে দিয়েছে। ফলে সমস্ত দিক থেকে কিন্তু ভারতবাসী একটা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দক্ষ হাত ছাড়া এই সংকটকে মেটানো খুব কঠিন। এগেন আই রিপিট, একটা ভালো খবর আছে যে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ডোনাল্ড ট্রাম্প রাজি। আমি দেখছিলাম আপনাদের সাথে কথাবার্তা বলার আগে এনবিসি সেই খবরটা ব্রেক করেছে। আর অন্যদিকে ভারতবর্ষকে কিন্তু মানে জরুরি পণ্য পরিষেবা আইনকে রিভোক করতে হয়েছে। এইখান থেকে একটা প্রশ্ন রাখবো, যেমনটা আপনি বলছিলেন যে আমেরিকা কখনো বলছে যে রাশিয়া থেকে তেল কিনতে, কখনো বলছে যে রাশিয়া থেকে তেল বারণ করছে কিনতে, তো কোথাও কি মনে হচ্ছে যে ভারত ধীরে ধীরে আমেরিকার একটা দাস হয়ে যাচ্ছে? দেখুন, সেটাই তো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এমনকি প্রকাশ্য সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। কেন অভিযোগ করেছেন আমি আপনাকে বোঝাই। ইরানের একটা জাহাজ সম্প্রতি কলম্বোতে ডুবে যায়, আইরিনা দিনা। যে জাহাজটা কিন্তু এসেছিল বিশাখাপত্তনমে, বেসিক্যালি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দিতে। তো ভারতীয় নৌবাহিনীর সঙ্গে মহড়া দিতে যে জাহাজটা এসেছিল, যে জাহাজটাকে স্বাগত জানিয়ে ভারতীয় নৌবাহিনী তাদের ওয়েবসাইটে এত কিছু পোস্ট করলো, সেই জাহাজটা নিরাপদে চলে যাবে কিনা আমরা দেখব না। তো মানে সেটা কলম্বোর পাশ দিয়ে ফেরার সময় সেটাকে আমেরিকা টর্পেডো মেরে ডুবিয়ে দিল। এটা তো আমাদের জন্য একটা জঘন্য লজ্জার বিষয়। সুখের কথা, তারপরে জয়শঙ্কর জানিয়েছেন এবং আমরা ইরানের অন্য 2টো জাহাজকে কেরালার কোচিতে এনে জায়গা দিয়েছি। মানবিক কারণে জায়গা দেওয়া উচিত, নাহলে সেই 2টো জাহাজকেও যদি আমেরিকা অ্যাটাক করে। কিন্তু এটা অত্যন্ত লজ্জার বিষয়, এই যে প্রথম জাহাজডুবিটা। দ্বিতীয়ত, আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরে 5 দিন লেগেছিল ভারতের বিদেশ মন্ত্রকের শোক প্রকাশ করতে। শেষ পর্যন্ত ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যান এবং তিনি ইরান দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন। দেখুন, আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে সে দেশে ক্ষোভ ছিল, অবশ্যই তিনি একটা কট্টরপন্থী শাসন চালাতেন, সব সত্যি। কিন্তু ইরান আমাদের দীর্ঘদিনের, আগেন আই রিপিট, পরীক্ষিত বন্ধু। যখন আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল পোখরানে পরমাণু পরীক্ষার পর, তখন ইরান আমাদের পাশে ছিল। অপারেশন সিন্দুরের সময়ও ইরানের বিদেশমন্ত্রী ভারতবর্ষে ছিলেন, তিনি ভারতের পাশে ছিলেন, তিনি ভারত পাকিস্তানের মধ্যে দৌত্যের চেষ্টা করেছিলেন। তো সেই ইরানের সর্বোচ্চ নেতারকে আমেরিকা হত্যা করার পর, আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণে সে হত্যা হওয়ার পরে, সেই বিষয়ে যদি ভারতবর্ষ কোনো বিবৃতি না দেয়, শোক প্রকাশ না করে, তো সেটা গভীর গভীর লজ্জার বিষয়। তখন ধরে নিতে হবে, যেটা আপনি বলছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যেটা রাহুল গান্ধী বলছেন, যেটা সোনিয়া গান্ধী বলছেন, যে আমরা কি আমেরিকার দাস হয়ে গেছি? আমেরিকার কথা আমরা উঠি আর বসি। এখন এই যুদ্ধ পরিস্থিতিতে একটা সবচেয়ে বড় জায়গা হলো হরমুজ প্রণালী। তো এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু বর্তমানে চীন কিন্তু তাদের জাহাজ নিয়ে যাচ্ছে, কিন্তু ভারত পারছে না। তো ভারতের কি বিদেশ নীতি খুব ফিকে হয়ে যাচ্ছে দিন দিন? দেখুন, চীনের সুবিধা হচ্ছে, চীন জাহাজগুলো নিয়ে আসছে পশ্চিম এশিয়া থেকে, আমরা জাহাজগুলো আনছিলাম ভেনেজুয়েলা থেকে। ফলে মার্কিন রণতরী দেখলেই তো ইরান হামলা করবে। ফলে মার্কিন পণ্যবাহী জাহাজ দেখলে ইরান হামলা করবে। ফলে আমাদের জন্য আনা অসুবিধে। এবার দেখুন, ইরানের সাথে আমাদের সম্পর্কের বিশ্বাসটা তো ভিতটা আলগা হয়ে গেছে। আগে হলে ইরান কি বলতো, না ভারতীয় জাহাজ ছেড়ে দাও, হরমুজ প্রণালী দিয়ে আমরা বার করে দিচ্ছি। অতীতে এরকম বহুবার ঘটেছে। কিন্তু এখন ইরানও বোধহয় আমাদের আর বিশ্বাস করতে পারছে না। আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, এগেন আই রিপিট, পোখরান পরমাণু পরীক্ষার পর যারা আমাদের পাশে ছিল, যে দেশে আমরা চাবাহার বলে একটা নৌবন্দর তৈরি করেছি, যে ইরান আমাদের সাথে অপারেশন সিন্দুরের সময় সাথ দিয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্কটা এমন হয়ে গেছে যে আমাদেরকে আর বিশ্বাস করছে না। দেখুন, যে নরেন্দ্র মোদীর সমস্যা হয়ে গেছে, তার এই আমেরিকা এবং ইসরায়েলের প্রতি
অতিরিক্ত নির্ভরতার কারণে পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলি আর বিশ্বাস করছে না। কারণ এর আগে নরেন্দ্র মোদী তো খামেনিকে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন। সেই খামেনির মৃত্যুতে যদি তিনি শোক প্রকাশ না করেন, তাহলে অন্য মুসলিম দেশের নেতারাও ভাবছেন যে যদি কাল আমাদেরকে আমেরিকা অ্যাটাক করে, একইভাবে নরেন্দ্র মোদী আমাদের সাথে একই ট্রিটমেন্ট করবে। এটাই সমস্যা হয়ে গেছে। শেষ প্রশ্ন রাখবো যে এই যে তেলের যে পরিস্থিতি, যদি এই পরিস্থিতি দীর্ঘায়িত হয় তাহলে ভারতের অর্থনীতি কোথায় দাঁড়াতে পারে? দেখুন, যদি এই তেলের সংকট না কাটে, আমাদের জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বিরাট হবে। আমাদের তো মানে অনেকটা মানে পণ্য পরিবহন ডিপেন্ড করে মানে স্থল পরিবহন, মানে গাড়ির মাধ্যমে যাতায়াত করে, ট্রাকের মাধ্যমে যাতায়াত করে। সবটা তো আমরা ট্রেনের মাধ্যমে পারি না। ফলে এটা বিরাট ধাক্কা খাবে এবং আমাদের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে। দেখুন, এমনিতেই আমাদের এতটা সংকট, তার মধ্যে যদি এইটা একটু বাড়ে তাহলে সত্যি সত্যি বড় সংকট হবে।